নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনেও এফআইআই ভারতীয় মার্কেটে সেলিং করেছে। এফআইআই আজকের দিনে 1159 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এরা প্রায় 2,500 কোটির একটু বেশি শেয়ার কিনেছে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, আমেরিকান মার্কেট গতকাল বন্ধ থাকার পর আজকে ওপেন হয়েছে এবং আজকের ওপেনটাও দেখতে পাচ্ছেন অনেকটাই গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছে। বর্তমানে এই আমেরিকান মার্কেট এই ডাও জোন্স এটা 0.83% নিচে ট্রেড করছে এবং এর সঙ্গে সঙ্গে আইটি ইন্ডেক্স নাসডাক কম্পোজিট এটা 1.35% নিচে পড়ে রয়েছে। যদি দেখেন এই আমেরিকান মার্কেট এতটা পরিমাণে বেড়ে গেছে যে একদম হায়ার ভ্যালুয়েশনে কিন্তু ট্রেড করছে, মানে আমেরিকান মার্কেটে একটা বাবেল টাইপের জিনিস কিন্তু তৈরি হয়েছে। তো যে কোনো সময় আমেরিকান মার্কেটে কিন্তু বড় ক্র্যাশও আসতে পারে এবং এর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের উপর ট্যারিফ বসাচ্ছেন সেটাও আমেরিকান মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। কারণ এই ট্যারিফের ফলে কি হবে, আমেরিকার যে প্রোডাক্টের দাম যেগুলো আগে ভারত থেকে যেত সেইগুলোর দাম অনেকটাই বেড়ে যাবে। তো এর ফলে আমেরিকার যে ইনফ্লেশন সেটা বেড়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন সোনার দামও কিন্তু হু হু করে বাড়ছে। তো এই শেয়ার মার্কেট থেকে টাকা বেরিয়েই কিন্তু এই সোনাতে ইনভেস্ট হচ্ছে। এরপরে যদি এডিআর গুলো দেখি, ইনফোসিসের এডিআর এটা 0.30% নিচে ট্রেড করছে। উইপ্রোর এডিআর এটা 0.54% ডাউন। আইসিআইসিআই ব্যাংকের এডিআর 1.31% ডাউন। এইচডিএফসি ব্যাংকের এডিআর এইটা 2.23% ডাউন হয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.53% ডাউন। মেঘমাই ট্রিপ এটা প্রায় 2% কাছাকাছি ডাউন। এবং যদি দেখেন যাত্রা অনলাইন এটাই পজিটিভে রয়েছে, যাত্রা অনলাইন 2.80% বেড়ে ট্রেড করছে। এরপরে যদি নিফটি ফিফটি একটু লম্বা চার্ট প্যাটার্ন দেখি, এক বছরে দেখতে পাচ্ছেন এই নিফটি ফিফটি এটা কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। এক বছরে এই নিফটি ফিফটি 2.77% ডাউনে রয়েছে। তো আগামীকাল এমন একটা ইভেন্ট শুরু হতে চলেছে যার ফলাফলের ওপর এই ইন্ডিয়ান মার্কেটের যে ভবিষ্যৎ সেটা নির্ভর করতে পারে এবং এই ফলাফল যদি ভালো আসে তাহলে ইন্ডিয়ান মার্কেট এখান থেকে একটা রকেটের গতি কিন্তু নিতে পারে। তো আগামীকাল কি ডেটা আসতে চলেছে, যদি দেখেন আগামীকাল থেকেই এই যে জিএসটি কাউন্সিলের মিটিং সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো নয়াদিল্লিতে এই যে মিটিং সেটা শুরু হবে, দেখতে পাচ্ছেন 3 তারিখ থেকে শুরু হবে এবং 4 তারিখ পর্যন্ত চলবে। তো 4 তারিখ দিনের শেষে এই যে ফুল আউটকাম সেটা চলে আসতে পারে, অথবা 5 তারিখেই এর যে ফুল ডিটেলস সেটা জানা যাবে। তো জিএসটি রেটের পরিবর্তন নিয়ে কথা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে জিএসটি রেটের যে রেশনালাইজেশন সেই ব্যাপার নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে। তো বর্তমানে যদি দেখেন ইন্ডিয়াতে এই 5টা জিএসটি স্ল্যাব রয়েছে। এই যে 0% এটাকে বাদই দিয়ে দিন, এরপরে কি রয়েছে 5% রয়েছে, 12% রয়েছে, 18% রয়েছে এবং 28% রয়েছে। তো 15ই আগস্ট নরেন্দ্র মোদীজি তিনি ঘোষণা করে দিয়েছিলেন এই যে জিএসটি রেট সেটা পরিবর্তন হবে। তবে দেখুন এখনো পর্যন্ত যে সমস্ত খবর সামনে আসছে সেগুলো কিন্তু সব রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। তো রিপোর্টের মাধ্যমে এটাই সামনে আসছে দুটো রেট থাকবে। কি কি রেট থাকতে পারে, এক থাকবে 5% রেট আর একটা থাকবে 18% রেট। এই যে 12% রেট এবং তার সঙ্গে সঙ্গে 28% যে রেট এগুলো উঠে যাবে। তো এটাই মনে করা হচ্ছে 12% জিএসটির আওতায় যে সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে তার প্রায় 99% এই 5% জিএসটির আওতায় চলে আসবে এবং 28%-এর বেশিরভাগ প্রোডাক্ট এই 18%-এর আওতায় আসবে। কিছু প্রোডাক্ট এই 5%-এর আওতায় আসতে পারে এবং এর মধ্যে সামান্য কিছু প্রোডাক্টের জন্য একটা নতুন জিএসটি রেটের কথাও বলা হয়েছে যে একটা 40% জিএসটি রেট আসতে পারে, যেখানে লাক্সারি প্রোডাক্ট তার সঙ্গে সঙ্গে টোবাকো জাতীয় যে প্রোডাক্ট গুলো রয়েছে যাদের উপর সিন ট্যাক্স বসে সেইগুলো বসবে। তার মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর উপর জিএসটি বসতো সেগুলো অনেকটাই কমে যাবে। এর ফলে কি হবে, জিনিসপত্রের যে দাম সেটাও কমবে। তো এর ফলে জিনিসপত্রের যে কনজাম্পশন সেটাও বাড়বে। আর জিনিসপত্রের কনজাম্পশন বেড়ে গেলে কি হবে, দেখতে পাচ্ছেন এই যে কনজাম্পশন এটা যদি বেড়ে যায় তাহলে ভারতের এই যে জিডিপি এটাও কিন্তু বাড়বে। তো এই যে জিডিপি ফর্মুলা এখানে দেখতেই পাচ্ছেন, সি রয়েছে প্লাস আই রয়েছে, তারপরে জি রয়েছে প্লাস এক্স মাইনাস এম। তো সিটা কি, এটা হচ্ছে কনজিউমার গুডস মানে কনজাম্পশন, আমরা যে কেনাকাটা করছি এরই কিন্তু এই জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন রয়েছে। তারপরে ইনভেস্টমেন্ট স্পেন্ডিং রয়েছে, এর সামান্য রয়েছে, তারপরে গভর্নমেন্টের স্পেন্ডিং রয়েছে, আর তারপরে এক্স মাইনাস এম। এই এক্সটা হচ্ছে এক্সপোর্ট, মানে আমরা কত পরিমাণে সামগ্রী বিদেশে এক্সপোর্ট করে থাকি, এবং আই এটা হচ্ছে ইম্পোর্ট, যেই জিনিসগুলো আমরা বিদেশ থেকে আমদানি করি। তো এটাই ফর্মুলা, এই সি রয়েছে প্লাস আই প্লাস জি মানে কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট স্পেন্ডিং প্লাস গভর্নমেন্ট স্পেন্ডিং প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তো এই জিএসটি রেট কমার ফলে কি হবে, এই যে কনজাম্পশন সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে এবং এই কনজাম্পশন বেড়ে গেলেই এই যে জিডিপি সেটাও বাড়বে। আর জিডিপি বাড়া মানে শেয়ার মার্কেটে যে ইনফ্লো সেটাও বাড়বে। তো বিভিন্ন প্রোডাক্টের উপর জিএসটি রেট নিয়ে যে পরিবর্তন আসতে পারে সেই ব্যাপারে অনেক রিপোর্ট সামনে আসছে। আর দেখুন এগুলো কিন্তু এখনো রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। যদি বর্তমানে রিপোর্ট অনুযায়ী অ্যাকচুয়াল নিউজ আসে
তাহলে মার্কেট কিন্তু একটা ভালো পারফর্ম করবে। আর যদি এই রিপোর্ট অনুযায়ী নিউজ না আসে তাহলে কিন্তু মার্কেট খারাপ রিয়াক্ট করতে পারে। কারণ এই যে জিএসটি কাউন্সিলের মিটিং হতে চলেছে সেইখানে কিন্তু মানুষের যে প্রত্যাশা সেটা অনেকটাই বেশি রয়েছে। তো কোনো দিক থেকে এই প্রত্যাশা যদি একটু কম আসে তাহলে সেই সব জায়গাগুলোতে বড় পতনও কিন্তু দেখা যেতে পারে। তো যদি জিএসটি রেটগুলো নিয়ে দেখি যেগুলো এখন প্রপোজড করা হয়েছে, তো সিমেন্টের উপর এই জিএসটি এটা বসে 28%। তো এরকমই একটা আশা করা হচ্ছে এই জিএসটি এটা 18% পর্যন্ত আসতে পারে। তারপরে যে অটোমোবাইলস রয়েছে এর মধ্যে কার, বাইকস এইগুলোর উপর 28% জিএসটি বসতো, তো এটা 18% হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর মধ্যে কিছু জিনিস 40% জিএসটির আওতায় যেতে পারে, যেগুলো একদম হাইফাই গাড়ি, লাক্সারি গাড়ি, সেইগুলো কিন্তু 40%-এর আওতায় চলে যেতে পারে। তো তার সঙ্গে সঙ্গে এই যে অটো পার্টস মানে গাড়ির যে বিভিন্ন পার্টস তার উপর জিএসটি এটা 28%, এইখান থেকে 18% হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে হোটেলস এর উপর আগে 12% থেকে 18% পর্যন্ত জিএসটি বসতো। তো এরকমই রিপোর্ট সামনে আসছে যে সমস্ত হোটেলগুলোর এক রাতের ভাড়া 7,500 টাকার কম সেইগুলোর উপর জিএসটি কমে 5% পর্যন্ত হতে পারে। আর তারপরে এফএমসিজির মধ্যে বেশিরভাগ প্রোডাক্ট এই 5%-এর আওতায় চলে আসবে, এই যেমন ফেস পাউডার, হেয়ার অয়েল, তারপরে শ্যাম্পু, সোপ, টুথপেস্ট, বিস্কুট, এইগুলো সব 5%-এর আওতায় আসার সম্ভাবনা রয়েছে। তারপরে যে বিভিন্ন মেডিসিন রয়েছে, ড্রাগস রয়েছে, তারপরে মেডিকেল ইকুইপমেন্ট এইগুলোর উপর 12% জিএসটি বসে, এইগুলো থেকে 5%-এ আসার সম্ভাবনা রয়েছে। আর তারপরে যদি দেখেন ফার্টিলাইজার্স, অ্যাসিড, তার সঙ্গে সঙ্গে বায়োপেস্টিসাইড মানে ফার্টিলাইজার সেক্টরে এই জিএসটি এটা 12%, এইখান থেকে 5%-এ আসার সম্ভাবনা রয়েছে। তারপরে টেক্সটাইলস এইখানে 12% জিএসটি বসতো, তো এটাই আশা করা হচ্ছে এই জিএসটি কমে 5% পর্যন্ত হতে পারে। তারপরে গার্মেন্টস এর কিন্তু প্রকারভেদ রয়েছে, দেখতে পাচ্ছেন আগে এটা ছিল 1,000 টাকার কমে যে জিনিসপত্রগুলো সেইগুলোর উপর 5% জিএসটি বসতো, তো এখন সেই যে টাকার অ্যামাউন্টটা সেটা বাড়িয়ে দেওয়া হবে, মানে 2,500 টাকা দামের কম যে জিনিসপত্রগুলো সেইগুলোর উপর 5% জিএসটি বসবে। তারপরে জুতোর ক্ষেত্রেও একই দেখতে পাচ্ছেন, আগে 1,000 টাকার নিচে জুতোয় এই 12% জিএসটি বসতো, আর এখানে কিন্তু দুদিক দিয়েই ছাড় দেওয়া হয়েছে। এই যে টাকার পরিমাণ সেটাও বাড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিএসটি রেট সেটাও কমানোর কথা বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আগেই 1,000 টাকা ছিল সেটা বাড়িয়ে 2,500 করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিএসটি রেট 12% থেকে কমিয়ে 5% হবে এরকম একটা আশা করা হচ্ছে। তারপরে ট্র্যাক্টরস এর উপর জিএসটি 12% বসে, তো এটাই আশা করা হচ্ছে এই জিএসটি 5%-এর আওতায় চলে আসতে পারে। তারপরে যে ট্রাক্টরের টায়ার হয় এটা শুধুমাত্র ট্রাক্টরের টায়ারের উপরেই প্রযোজ্য, এই ট্রাক্টরের টায়ারের উপর জিএসটি 12%, তো আশা করা হচ্ছে এই যে জিএসটি রেট এটা 5% পর্যন্ত কমানো হতে পারে। আর অন্যদিকে যদি দেখেন নর্মাল গাড়ির যে টায়ার রয়েছে তাদের যে অ্যাসোসিয়েশন তারাও কিন্তু এই জিএসটি কাউন্সিলের কাছে আবেদন করেছে যাতে নর্মাল টায়ারের দামও কমানো হয়। আর কিছু কিছু জিনিস 40% জিএসটির আওতায় চলে যেতে পারে। তো কোন কোন প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন, টোবাকো প্রোডাক্ট রয়েছে যেগুলোর উপর এই সিন ট্যাক্স বসে। তো কি কি রয়েছে দেখতে পাচ্ছেন, সিগারেট রয়েছে, তারপরে পান মশলা রয়েছে, তারপরে সুগার সুইটেন বেভারেজ মানে কোকা কোলা টাইপের যে প্রোডাক্ট গুলো রয়েছে যেগুলো ইন্ডিয়াতে তৈরি হয় তার উপর এই যে জিএসটি সেটা 40% পর্যন্ত বেড়ে যেতে পারে। তারপরে কার্বোনেটেড অ্যান্ড এনার্জি ড্রিঙ্কস এর উপর জিএসটি বাড়তে পারে। তারপরে লাক্সারি অটোমোবাইল মানে লাক্সারি টাইপের যে গাড়িগুলো সেইগুলোর উপর জিএসটি বাড়তে পারে। তো যে গাড়িগুলোর ইঞ্জিন 1500 সিসির ওপরে এবং যাদের লেন্থ 4 মিটারের বেশি তাদের ওপর জিএসটি 40% পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে গ্যামলিং এবং বেটিং এই যেমন লটারি টিকিট রয়েছে, তারপরে ক্যাসিনো সার্ভিস, তারপরে যে অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এদের উপর জিএসটি 40% পর্যন্ত আসতে পারে। তারপরে বিভিন্ন যে জাঙ্ক ফুড রয়েছে এই হাই সুগার, সল্ট, তারপরে ট্রান্সফ্যাট টাইপের যে প্রোডাক্ট গুলো সেইগুলোর উপর জিএসটি 40% বসতে পারে। তো আগামীকাল থেকেই আস্তে আস্তে খবর আসতে শুরু করবে যে কোন কোন প্রোডাক্টের উপর কেমন জিএসটি বসছে। আর এরপরে কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব। যদি দেখেন প্রথমে এই এপিআইটি টেকনোলজি এই কোম্পানিটা নিয়ে আলোচনা করব। এই কোম্পানিটা মূলত গাড়ির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করে থাকে। এই কোম্পানিটা এই হেলম এআই এতে প্রায় $10 মিলিয়ন ইনভেস্টমেন্ট করে দিয়েছে। এই কোম্পানিটা একটা এআই টাইপের কোম্পানি, মানে বিভিন্ন সেন্সরের উপরে কাজ করে থাকে। তো এই হেলম এআই এতে ইনভেস্টমেন্ট করার ফলে বিভিন্ন যে দামি দামি সেন্সর গুলো সেইগুলো আর এই কোম্পানিকে ব্যবহার করতে হবে না। দেখতে পাচ্ছেন কস্টলি যে সেন্সর গুলো রয়েছে এই লাইডারের মতো এই যে সেন্সর গুলোর ব্যবহার এইগুলো কমে যাবে, ফলে কোম্পানির লাভ হবে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে সফটওয়্যার ডিফাইন্ড ভেহিকেল রয়েছে এতে যে এআই এর সুবিধাগুলো সেইগুলো নিয়ে আসবে, এবং তার সঙ্গে সঙ্গে বিদেশি যে মার্কেটগুলো রয়েছে তাদের মতো ক্যাপাবিলিটির টেকনোলজি এই কোম্পানি নিয়ে আসবে। এবং এই যে হেল্প এআই এরা কিন্তু অটোনোমাস ড্রাইভিং সেক্টরেও কাজ করে থাকে, মানে স্বয়ংক্রিয় যে গাড়িগুলো রয়েছে মানে যেই গাড়িগুলো কোনো ড্রাইভার ছাড়াই চলতে পারে সেই সব টেকনোলজি গুলো এই হেল্প এআই এরা নিয়ে এসেছে। আর এরপরের কোম্পানি জেএসডব্লিউ সিমেন্ট, তো মার্কেটের নতুন লিস্টেড একটি কোম্পানি। এই কোম্পানির আজকের দিনে কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট সেটা সামনে এসেছে। তো কোম্পানির রেজাল্ট দেখে নেবো। এই যে প্রতিটা ফিগার সেগুলো দেখতে পাচ্ছেন সব কোটিতে রয়েছে। কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে,
কোটি, এর আগের কোয়ার্টারে 1730 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে 1471 কোটি। ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কিছুটা ডাউন। এবং যদি কোম্পানির খরচা দেখেন, খরচা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো দিক থেকেই কমেছে, মানে খরচা অনেকটাই কন্ট্রোলে এসেছে। 1431 কোটির খরচা কমে হয়েছে 1417 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 1661 কোটি। তবে কিছু এক্সেপশনাল আইটেমের কারণে কোম্পানির লসও হয়েছে, দেখতে পাচ্ছেন। এই টাকাটা কোম্পানির খাতা থেকে বেরিয়েছে 1466 কোটি টাকা এবং সেই কারণেই কোম্পানি কিন্তু অনেকটা বেশি লসে চলে এসেছে। কোম্পানি এই কোয়ার্টারে লস দেখিয়েছে 1366 কোটি টাকা। এর আগের কোয়ার্টারে কোম্পানি প্রফিটে ছিল, 16 কোটি টাকার প্রফিটে ছিল এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির লস ছিল 23.93 কোটি টাকা। তো এই এত টাকা কি কারণে খরচ হলো, এই যে 1466 কোটি টাকা? তো চলুন সেটা একটু দেখে নিই। দেখতেই পাচ্ছেন এই প্রেফারেন্সিয়াল শেয়ার, এই ব্যাপারে কোম্পানির 1466 কোটি টাকা খরচ হয়েছে। মানে কোম্পানি নিজেই তাদের টাকা দিয়ে তাদের কোম্পানির যে শেয়ার সেগুলো কিনেছে। তো এটাও কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। তারপরে যদি দেখি পিএনসি ইনফ্রাটেক লিমিটেড, এই কোম্পানিটাও একটি অর্ডার পেয়েছে। এই কোম্পানিটা বারাণসীতে এই এয়ারপোর্টের যে রানওয়ে হয় সেটা আপগ্রেড করার জন্য 297 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে এবং এই কোম্পানিটা লোয়েস্ট বিটার হিসাবে এই অর্ডারটা পেয়েছে। মানে এই পিএনসি ইনফ্রাটেকের মতো অনেক কোম্পানি এই বিড লাগিয়েছিল, তো সেখানে এই পিএনসি ইনফ্রাটেক এরাই সব থেকে কম বিড দিয়েছিল এই 297 কোটি টাকা বারাণসী এয়ারপোর্ট রানওয়ে আপগ্রেড প্রজেক্টটা পাওয়ার জন্য। এর পরের কোম্পানি মইল লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে? এই কোম্পানিটা ইন্ডিয়ার মধ্যে এই যে ম্যাঙ্গানিজ ওর এটা মাইনিং করে থাকে আর এটা একটা গভর্নমেন্টের কোম্পানি। এই কোম্পানি আগস্ট মাসে সব থেকে বেশি প্রোডাকশন করেছে, দেখতে পাচ্ছেন। এমওআইএল রেজিস্টার্স বেস্ট এবার আগস্ট প্রোডাকশন উইথ 17% গ্রোথ ইয়ার অন ইয়ার। মানে ইয়ার অন ইয়ার কোম্পানির যে পোর্শন সেটা 17% বেড়েছে। এবং যদি বিক্রির দিক থেকে দেখেন তাহলে কোম্পানির বিক্রি ইয়ার অন ইয়ার 25.6% বেড়েছে। এর পরের কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড। এই কোম্পানিটার জন্য দুটো খবর আছে। প্রথমত যদি দেখেন এই কোম্পানিটা তাদের যে এমপ্লয়ি রয়েছে তাদের যে স্যালারি সেটা হাইক করেছে, যেখানে জুনিয়র লেভেলের এমপ্লয়িরা প্রায় 4.5% থেকে 7% পর্যন্ত স্যালারি হাইক পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে সিনিয়ররা রয়েছে তারা তাদের পদ অনুযায়ী 10%-এরও বেশি কিন্তু এই স্যালারি হাইক পেয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন কোম্পানিটা আজকের দিনেই 5,600 কোটি টাকার একটি ডিল করেছে এই স্ক্যান্ডিনেভিয়ান ইন্স্যুরেন্স টিআরওআইজি এই কোম্পানিটার সঙ্গে। এই কোম্পানিটা মূলত নন লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইড করে থাকে। তো এই কোম্পানিটাই এবার থেকে এই টিসিএস এর যে এমপ্লয়িরা রয়েছে তাদের যে ইন্স্যুরেন্স সেটা প্রোভাইড করবে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে 88.07 ট্রেড করছে। আর যদি গোল্ড দেখি, গোল্ড তো আবার অল টাইম হাই চলে গেছে। এই কলকাতায় এই 1 গ্রাম 24 ক্যারেট গোল্ড 10,609 টাকায় চলছে। আর তারপরে যদি বিটকয়েন দেখি, বিটকয়েন আজকের দিনে একটা ভালো র্যালি দেখিয়েছে। বিটকয়েন 1.67% করেছে। তো যখনই ট্যারিফ রিলেটেড তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন কারণে এই আমেরিকার মার্কেট পড়বে, তখনই কিন্তু এই বিটকয়েন গোল্ড এইগুলোতে ইনফ্লো আসতে শুরু হয়। আর এরপরে যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল আজকে ভালো পরিমাণে বেড়েছে। এই ডব্লিউটিআই ক্রুড এটা 2.06% বেড়ে গেছে এবং ব্রেন্ট ক্রুড এটা 1.09% বেড়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। ডাও জোন্স এই মুহূর্তে আরো অনেকটা পড়ে গেছে। ডাও জোন্স এই মুহূর্তে 1.16% ডাউন। এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইট এটা এই মুহূর্তে 1.79% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।